উচ্চ আদালতে রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথে আর বাধা নেই, লিখিত আদেশ প্রকাশ, 48 ঘণ্টা আলটিমেটামে আন্দোলন স্থগিত। দ্রুত ইশরাকের শপথের ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান মির্জা ফখরুলের, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চাইলেন বিএনপি নেতারা। স্থানীয় নির্বাচনে ভীত বিএনপি চায় আরেকটি 111, অভিযোগ এনসিপির 21 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি। 626 জনকে সেনানিবাসে আশ্রয়ের ব্যাখ্যা দিলেও আইএসপিআর জানিয়েছে তাদের প্রাণ বাঁচানোই ছিল মূল উদ্দেশ্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে রিটকারীর আইনজীবী জানিয়েছেন তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। পরে এ বিষয়ে রিট খারিজের লিখিত আদেশ প্রকাশ করে হাইকোর্ট। আহমেদ সরদারের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো, নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ এবং নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি রিট করেন। সেই রিটের উপর দুদিনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন। পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে, জনস্বার্থে যে কোনো মামলা করতে পারে। তবে সে মামলার ধরন ভিন্ন, পরিবেশ নিয়ে মামলা করে, মানবাধিকার নিয়ে মামলা করতে পারে, মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে, জনস্বার্থে মামলা। এখানে জনস্বার্থের কিছু নাই। ভোটার হিসাবে যে ওনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালত। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান রিটকারীর আইনজীবী। পরে কোর্ট আজকে ডিটেইল তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এই আদেশের ফলে ইশরাককে শপথ পড়াতে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী। আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে, কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ নিতে দিচ্ছেন না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল 27 মার্চ বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল, আর 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে 48 ঘণ্টা পর্যবেক্ষণের সময় দিয়ে আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলন স্থলে গিয়ে তিনি এই ঘোষণা দেন। এর মধ্যে আদালতের রায় কার্যকর না হলে লাগাতার আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকাবাসীর ব্যানারে দীর্ঘ 8 দিনের আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। বিকেল 4টায় কাকরাইল এলাকায় আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। উচ্ছ্বসিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ইশরাক হোসেন বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক দল যারা আইনের শাসনে বিশ্বাস করে। হাইকোর্টের আদেশ শোনার পর আপাতত দলের পক্ষ থেকে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানান তিনি। হাইকোর্টে একটি ভুয়া রিট বলা যায়, সেই রিট দিয়ে আমাকে মেয়র পদে শপথ গ্রহণ করানোর থেকে
বাধাগ্রস্ত করানোর একটা অপচেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে আমাদের দলের মত যে সব শেষে গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে। আজকের বিজয় যদি সরকার ঠিক মতো বাস্তবায়ন করে, আমি কিচ্ছু হই নাই, মেয়র হয়েছেন আপনারা, বাংলাদেশের ঢাকার জনগণ, প্রত্যেকটি মানুষ যারা ঝড় বৃষ্টি বাদলার মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসেছিলেন, সারা রাত আপনারা বসেছিলেন। সরকারকে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে। তিনি বলেন, মেয়র পদে শপথ গ্রহণে বাধাগ্রস্ত করার একটা অপচেষ্টা হয়েছিল, অবশেষে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আজকের হাইকোর্টের আদেশনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা অংশ। আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেই দাবির জায়গায় থাকবে। এই কর্মসূচির ফলে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়, এজন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন ইশরাক হোসেন। আমাদের এই কর্মসূচিগুলোর ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে, রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। এই যে ঘটনাটি ঘটে সেটার জন্য আমাদের নেতা এবং আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ওকে, ঠিক আছে। এর আগে হাইকোর্ট থেকে রায়ের পর আন্দোলনকারীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন সড়ক পরিণত হয় উৎসবের কেন্দ্রে। সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানান তারা। বিএনপিকে কঠোর আন্দোলনে নামতে বাধ্য না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ইনামুল হাবিব রুবেল। কাকরাইল মোড়ে অবস্থান করা ইশরাক হোসেনের সমর্থকদের কাছে হাইকোর্টের রায়ের খবর পৌঁছালে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। তখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই বিজয় উল্লাস করতে থাকেন বুধবার থেকে টানা অবস্থান করা আন্দোলনকারীরা। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সে মেয়র হিসাবে রায় পেয়েছে, গেজেট হয়েছে, কিন্তু কুচক্রী মহল যারা এই সরকারের মধ্যে লুকিয়ে আছে তারা ষড়যন্ত্র করে তাকে মেয়র বানাতে বাধাগ্রস্ত হয়েছিল। সেই জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। প্রায় 8 দিন যাবত আজকে আমরা রাজপথে আছি, শুধু আমরা দুইজনের জন্য আমরা রাজপথে আছি। এটা হতে পারে বৈষম্য, পুরোই বৈষম্য। তারা বৈষম্য বলে, কিন্তু তারা যখন অন্যান্য কাজগুলি করে তো সম্পূর্ণ এককভাবে করে। কিছুক্ষণের মধ্যেই কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশপথ থেকে শুরু করে মৎস্য ভবন মোড় ও জাতীয় প্রেস ক্লাবের পুরো এলাকায় মিছিলে মিছিলে সমবেত হন ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। সাধারণ আন্দোলন করতে হইতো না যদি তারা চক্রান্ত না করত। এই জন্য আমরা দুই উপদেষ্টাকে পদত্যাগ চাই এবং কোর্টের রায়ের প্রতি বিএনপি সবসময় শ্রদ্ধাশীল। আমাদের ইশরাক ভাই সে রায় পেয়েছে, আমরা অনেক আনন্দিত। জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে এখানে এসেছি। আমাদের ইশরাক সাহেবের জন্য এসেছি। এখন আমরা দুই উপদেষ্টার পদত্যাগ চাই। দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলররাও টানা আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। ইশরাক হোসেনের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনেন সরকারের একটি অংশের বিরুদ্ধে। একজন সাবেক কাউন্সিলর হিসেবে সবাই এখানে উপস্থিত আছি। আমরা আবারও জোর দাবি করছি, অবিলম্বে তাকে শপথ করে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হোক। জনগণের মেয়র দ্বারাই সেবা পায়, কারণ একজন আমলা তার পক্ষে সারা ঢাকা শহরকে মেনটেন করা সম্ভব না। আসিফ ভাইয়ের অবিলম্বে আমরা পদত্যাগ দাবি করছি। বিক্ষোভকারীরা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিএনপি শুরু থেকেই সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে। চলমান সংকটের স্থায়ী সমাধানে সরকার প্রধানের হস্তক্ষেপও কামনা করেন তারা।
আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে যেতে চাই না। অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা আছে এনসিপির, এরা পদত্যাগ করে জনতার কাতারে এসে রাজনীতি করুক। আদালতের ওনাকে মেয়র নির্বাচন করেছিলেন। আজকের এই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইনশাল্লাহ পরবর্তীতে আরও যে সমস্ত দাবি এই ঢাকা শহরবাসী এবং জনগণ উৎফুল্ল হয়ে সকল দাবি আমরা আদায় করবো ইনশাল্লাহ। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সরকার অন্তর্বর্তী সরকারের বধূদয় হবে, শুভবুদ্ধের উদয় হবে, তারা দ্রুত সময়ের মধ্যে শপথের ব্যবস্থা করবে। কোনো চক্রান্তর কারণেই আমাদের এই নগরপিতা ইঞ্জিনিয়ার ইসরাকের শপথ বাক্য পাঠ করাতে তারা বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই আমরা চাচ্ছি অবিলম্বে এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি। আইনের অমান্য করে ইশরাককে শপথ বাক্য পাঠ করে নেয় বলে ওনারাদের যে স্বাধীন আছে ওই জায়গায় আমি বলি ওদের নৈতিক স্থলন হয়েছে বলে এই জন্য আমি ওনাদের পদত্যাগ দাবি করি। উৎসবমুখর পরিবেশ আর খুশি মন নিয়ে ঘরে ফেরেন গত 8 দিন ধরে আন্দোলন করা বিএনপি নেতাকর্মী ও ঢাকাবাসী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইশরাক হোসেনের বিরুদ্ধে রিট খারিজে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব ভার্চুয়ালি প্রতিক্রিয়ায় বলেন, আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন উচ্চ আদালত। যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমরা জানি যে যখন মেয়র ইলেকশন হয় তখন সেটা সরকার জবরদস্তি জোর করে সেটা কিনে নিয়ে গিয়েছিল। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন। এবং আমরা আবারও সে কথা বলছি যে এখানে বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকটগুলো দূর করবার একটাই মাত্র পথ, তা হচ্ছে অতি দ্রুত একটি রোড ম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে কোনো লাভ নেই, কারণ সংস্কারের যে বিষয়টা আছে সেটা চলমান প্রক্রিয়া। এবং এটাও অনুরোধ করবো যারা সংস্কার কমিশনগুলোতে আছেন তারা অতি দ্রুত যেগুলোর সময় ঐক্যমত হয়েছে জনগণের, সেই রাজনৈতিক দলগুলোর, সেগুলো তারা ঘোষণা করবেন এবং ঐক্যমতের কাজগুলো করবেন। যেটা এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা বা এটাকে নিয়ে কোনো টানাহেঁচড়া করা, এটা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। সেই কারণেই জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে বলে জানিয়েছে বিএনপি। বর্তমান সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা উপদেষ্টাদের অব্যাহতির দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তিনি। বলেন, অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। রিপোর্ট সিকান্দার রিমানের। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলন হয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। বিএনপি নেতারা কথা বলেন চট্টগ্রাম বন্দর নিয়ে। সরকারকে সহযোগিতার বিষয়ও উঠে আসে বক্তব্যে। যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে আমরা যে বলে গেছে যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য, সেইভাবে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে। চট্টগ্রামের পোর্টের বিষয়টা পক্ষে বিপক্ষের বিষয় না। এখানে চট্টগ্রাম পোর্টের বিষয় হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। সুতরাং এই সিদ্ধান্তগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে আসতে হবে। কেন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চান তার ব্যাখ্যা দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নূতন বিতর্কের জন্ম দিয়েছে।
সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে শপথ পড়ানোর আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন করায় নির্বাচন কমিশনকে অন্যায় অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অতি শীঘ্র সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে জনাব ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করবে। এদিকে ইশরাক হোসেনের বিরুদ্ধে করা রিট খারিজ হয়ে যাওয়ায় জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতবাক ও বিক্ষুব্ধ হয়েছে। ডক্টর খলিল তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রোপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদের ১.৫ দশক ডক্টর খলিল কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন দেশে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কি ছিল, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল, অবশ্যই এ সকল প্রশ্নের জবাব জনগণকে জানাতে হবে। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। সরকারের কেউ কেউ সুকৌশলে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায় বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। ২১ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছে এনসিপি। বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ি চৌরাস্তায় এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে একথা বলেন এনসিপি নেতারা। এ সময় তারা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি স্থানীয় নির্বাচনকে ভয় পায়, তাই খোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিএনপি আরেকটি ১-১১ করতে চায় এবং মব সৃষ্টি করে মেয়র হতে চাচ্ছে বলেও অভিযোগ তাদের। এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। সুস্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি করছি, আপনারা গণঅভ্যুত্থানের সরকার নিরপেক্ষ থাকেন। এই বিএনপির দলীয় অফিস এবং দলীয় কমিশন, এই বর্তমান নির্বাচন কমিশন, হুদা কমিশনের ধারাবাহিকতা, তাদেরকে ভেঙে দিয়ে দ্রুত সার্চ কমিটি গঠন করে সবার মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করুন। বিএনপির গত 16 বছর আপনারা যে স্যাক্রিফাইস করেছেন, বাংলাদেশের মানুষ আপনাদের স্যাক্রিফাইসের জবাব দিতে, স্যাক্রিফাইসের জন্য বাংলাদেশের নির্বাচনে আপনাদের জন্য রায় দিতে প্রস্তুত। আপনারা কেন তাদের কাছে যেতে ভয় পাচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম একথা জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার কথা জানান নাহিদ। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানান এনসিপির আহ্বায়ক। আলোচনার সময় প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর নতুন গঠিত দলটির আহ্বায়ক নাহিদ। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি। অন্যদিকে পাল্টা দাবি হিসেবে অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে তাদের পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা। দেশপ্রেমিক শক্তির ঐক্যের আহ্বান জানিয়ে আগের বিভাজনমূলক বক্তব্য ও শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চান। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার
করলে ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে, এই উপদেষ্টা আশা প্রকাশ করেছেন। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষা ঐক্যের ও ধৈর্যের। এই পরীক্ষা উতরে যেতেই হবে বলে মনে করেন তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে সরকারি দপ্তর, থানাগুলোয় হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ এবং ঘর বাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি ডাকাতি সহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়। ঢাকা সহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক আশ্রয় চান। উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাইয়ের চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পায়। তাই 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিবার পরিজন সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেয় সেনাবাহিনী। শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য। পরিস্থিতি উন্নয়নের পর আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই 1-2 দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে 5 জনের বিরুদ্ধে মামলা থাকায় তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ ও জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সকলকে এই ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ISPR। সরকারি হিসেবেই জিডিপিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প CSME খাতের অবদান 30-32% হলেও এই খাতে নিয়ে সরকারের পদক্ষেপ সামান্যই বলে মনে করেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। খেলাপি ঋণ ও অর্থ পাচারে দেশের অধিকাংশ ব্যাংক ডুবতে বসলেও এখনও রাষ্ট্রীয় দৃষ্টি বড় উদ্যোক্তাদের দিকেই। অথচ দেশের 85% কর্মস্থান সৃষ্টিতে অবদান রাখা SME খাত রাষ্ট্রীয় অগ্রাধিকার পেলে পাল্টে যাবে দেশের আর্থসামাজিক অবস্থা বলে মনে করেন বিশ্লেষকরা। SME খাত নিয়ে গোলাম ময়নুল আহসানের 3 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। প্রতি বছর চাকরির বাজারে আসছেন অন্তত 20 লাখ নতুন মুখ। এর বিপরীতে মাত্র 1 লাখের মিলছে সরকারি চাকরি। বাকিদের যেতে হয় বেসরকারি চাকরিতে কিংবা বইতে হয় বেকারত্বের যন্ত্রণা। তবে মুদ্রার অপিটের ছবিও আছে যা সমাজের দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ জানাতে পারে। যারা চাকরির পেছনে না ছুটে হচ্ছেন উদ্যোক্তা। এমনই গল্প যেন এই 5 তরুণ তরুণীর, যারা পাচ্ছেন অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কোনো প্রকার চাকরি না খুঁজে হয়েছেন উদ্যোক্তা, সৃষ্টি করছেন কর্মসংস্থান। কেমিস্ট্রি যেটা হয়েছে যে প্রথমত আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার সময় আমরা একজন আরেকজনকে চিনতাম, তো তখন থেকেই আমরা কিন্তু একটা ভাই ব্রাদার রিলেশন বা বন্ধুত্ব যে সম্পর্কটা সেটা আমরা ওই সময় গড়ে তুলতে পেরেছি। আর মজার বিষয় হচ্ছে আমাদের যেই 5 জন আমরা কেউই ব্যাচমেট না। তো ব্যবসায় যে জিনিসটা বা যে কোনো সম্পর্কে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেসপেক্ট। লাইফটা ওই জায়গাতে যে আমি এখানে শুধু আমার জন্য না, আমি সমাজের অনেকগুলো মানুষের জন্য কর্মসংস্থান এবং তাদের পরিবারের জীবনটা আমি আসলে সুন্দর করতে পারি। সো এই কারণে এই ব্যবসার দিকে ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে আমিও এরকম বিজনেসে আসবো, কর্মসংস্থান তৈরি করব। যেহেতু ভাইয়াদের সাথে একটা বন্ডিং আছেই, সো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এই রিস্কটা নেই, যে আমি আসি দেখি যে কতটুকু কি করা যায়। তো আসলে এভাবেই ব্যবসায় ভাইয়াদের সাথে ইনভলভ হওয়া, যে ডিসিশনটা আমাদের সবার মিলে মনে হচ্ছে যে বেস্ট, আমরা সেই ডিসিশনটাই নিচ্ছি। 2019 সালে শুরু উদ্যোগের কলেবর দিন দিন বাড়ছে, জানান তাদের স্বপ্নের কথা। এখন যেমন আইকিয়াকে বলা হয় হচ্ছে ফার্নিচারের সবচেয়ে বড় ব্র্যান্ড, ইনফরমেশন টেকনোলজিতে ধরেন অ্যাপেল। আমি চাই হোম ডেকোর এবং সুভিনির ব্র্যান্ডে হাতবাক্স পুরো ওয়ার্ল্ডে একসময় লিড করবে। আর যদি নেক্সট 5 ইয়ার্স ও 10 ইয়ার্সের কথা বলি, 10 ইয়ার্সের মধ্যে আমি চাই অ্যাটলিস্ট সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় হোম ডেকোর বা আর্ট ক্রাফটের ব্র্যান্ড হয়ে দাঁড়ায়। আমাদের প্রোডাক্টগুলো শপিং শপ সিস্টেমে বিভিন্ন ইউনিমার্ট, যাত্রা বা বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডগুলোতে যাচ্ছে। এছাড়াও দেখা যায় যে বিভিন্ন সময় প্রায় সময় ফরেনাররা আমাদের এখানে চলে আসেন।
ঢাকা চেম্বার সভাপতি তাসকিন আহমেদের মতে জনবহুল এই দেশে সবার চাকরি নিশ্চিত করতে পারবে না সরকার, সেক্ষেত্রে সমাধান উদ্যোক্তা সৃষ্টি। দেখা গেছে সরকার কোনো সময় এটাকে নিয়ে ফোর্সফুলি এবং সিরিয়াসলি কিন্তু এটার মনোনিবেশটা করেনি। আমরা এখনো মনে করি যে এটা এখনো দেরি হয়ে যায়নি, কারণ আপনাকে দেখতে হবে যে প্রত্যেক বছর আমাদের প্রায় 20 লক্ষর উপরে কিন্তু নতুন ওয়ার্কফোর্সের ম্যান পাওয়ার প্রত্যেক বছর ওয়ার্কফোর্সে জয়েন করছে, কিন্তু প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টর কর্মসংস্থান দিতে পারছে কতটুকু? নট ইভেন 20%। আমরা তো দেখি যে যাদেরকে 500 কোটি 1000 কোটি টাকা দেওয়া হয়, অনেক টাকা অনেক দেখা যায় যে মিডিয়াতে যে মেরে দিয়ে চলে গেছে, বিদেশে পাচার হয়ে গেছে, কিন্তু আপনি যদি ব্যাংকরা অ্যানালাইসিস করে ছোট ছোট উদ্যোক্তাদের যে ফান্ডিং করেন, ওদের ল্যাপসেস বা ওদের ফেইলিংটার কিন্তু পার্সেন্টেজ অনেক কম পাবেন। আর ওরা যখন একটা ব্যাংকে যায় 31 ধরনের ডকুমেন্টেশন চাওয়া হয় তাদের কাছ থেকে। দেশে মোট শিল্প প্রতিষ্ঠানের 99% সিএসএমই, সেই সংখ্যা 100 কোটির বেশি। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উচ্চ আদালতে রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথে আর বাধা নেই, লিখিত আদেশ প্রকাশ, 48 ঘণ্টা আলটিমেটামে আন্দোলন স্থগিত। দ্রুত ইশরাকের শপথের ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান, মির্জা ফখরুলের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চাইলেন বিএনপি নেতারা। স্থানীয় নির্বাচনে ভীত বিএনপি, চায় আরেকটি 111, অভিযোগ এনসিপির 21 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি। 626 জনকে সেনানিবাসে আশ্রয়ের ব্যাখ্যা দিল আইএসপিআর, জানিয়েছে তাদের প্রাণ বাঁচানোই ছিল মূল উদ্দেশ্য। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।